নমস্কার বন্ধুরা, ভৌতিক স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সপ্তাহ শেষে আজকে শনিবার, আর শনিবার ঠিক রাত 10টা মানেই শনিবারের নিশি কথন নিয়ে আমি নিশি থাকছি আপনাদের সঙ্গে। আজকে আমাদেরকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মৌমিতা। এটি তার জীবনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটি। আমি চেষ্টা করছি তার মতো করেই পড়ে শোনাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার নাম মৌমিতা। বর্তমানে আমি একজন কণ্ঠশিল্পী, বিভিন্ন চ্যানেলের সঙ্গে যুক্ত আছি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভৌতিক স্টুডিওতে একটা ঘটনা শেয়ার করব। শুধু একটা নয়, এমন অনেকগুলো অভিজ্ঞতাই আমার আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী দিনেও এমন অনেক ঘটনাই শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা খুবই অদ্ভুত। এই 34 বছর বয়সে এসেও যার কোনো যুক্তি খুঁজে পাইনি, যার কোনো হিসেব মেলেনি। মাঝে মাঝে একা থাকলে আজও জিনিসগুলো আমাকে ভাবায়, প্রচণ্ডভাবে ভাবায়। আমাদের জীবনে প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা ভুলেও ভুলতে পারি না। হ্যাঁ, ভুলেও ভুলতে পারি না। আমাদের মনে দাগ কেটে যায়, বহু প্রশ্ন ছেড়ে যায়, এবং সেই প্রশ্নের উত্তর আমরা পেরিয়ে উঠতে পারি না। হাজার রকম যুক্তি তর্ক দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করি যে না, এটা সত্যি নয়। কিন্তু সত্যিটা তো সত্যি, তাই না? এটা মানতেই হবে। তাই সময় নষ্ট না করে আমার আজকের ঘটনাটা শেয়ার করছি। এটা 1999 এর ঘটনা। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমার বাবা সেই সময় মারা যান। আমাদের পাড়াতে একটা দাদা থাকতো। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকটায় বাড়ি, মাঝখানে খালি একটা সরু রাস্তা। আমি এইখানে যার কথা বলছি এবং তার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের সকলের নাম আমি গোপন রাখতে চাইছি বিশেষ সতর্কতার জন্য। মাফ করবেন আমাকে। আমি যেই দাদাটার কথা বলছি তারা 2 ভাই। দাদার যিনি মা ছিলেন তিনি ক্যান্সারে মারা যান। জেঠিমা বলে ডাকতাম। খুব স্নেহ করতেন। জেঠুও খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। কিন্তু জেঠিমা মারা যাওয়ার কিছুদিন পরেই জেঠু আবার একটা বিয়ে করেন, যেটা ওই দাদাটা এবং তার ভাই মানতে পারেননি। ফলত জেঠুর সঙ্গে ঝামেলা, আর সেই ঝামেলা থেকেই জেঠু এবং ওই নতুন জেঠিমা আলাদা একটা ভাড়া বাড়িতে থাকতেন। আর ওই দাদা এবং তার ভাই ছোটবেলা থেকেই তাদের ঠাকুমার কাছে মানুষ। দাদাটার একমাত্র আপনজন বলতে ছিল তার ঠাকুমা, আর ঠাকুমাও নাতি অন্তপ্রাণ। খুব ভালো মানুষ ছিল দাদাটা। প্রায় 6 ফুটের মতো উচ্চতা, গায়ের রংটা চাপা, কিন্তু তার মধ্যেও খুব সুন্দর দেখতে, পুরো অমিতাভ বচ্চনের মতো। পাড়াতে খুব নামডাকও ছিল। খুব শান্ত স্বভাবের, ভদ্র, এমনকি ওদের ফ্যামিলিরও অনেক সুনাম ছিল। যাই হোক, তো আমার বাবা মারা গেছিলেন মার্চের 10 তারিখে। তখন আমার বয়সটা অনেকটাই কম, অত কিছু বুঝতাম না। আমি আমার ছোট কাকার সঙ্গে যাই ওই দাদাটার বাড়িতে বাবার কাজের নিমন্ত্রণ করতে। তখন দুপুর ছিল। আমরা গিয়ে কার্ডটা দিই। দাদাটা আমাকে 2টো মিষ্টি আর শরবত খেতে দিয়েছিল। আমাকে আবার বকাবকিও করলো। বলল, রোদে একদম বেরোবি না, সাবধানে থাকবি, ভালো করে পড়াশোনা করবি, মাকে দেখবি। যাই হোক, টুকটাক কথা হচ্ছিল, ঠাকুমার সঙ্গেও কথা হয়। তারপর আমরা কার্ড দিয়ে চলে আসি। নিমন্ত্রণের কাজ সেরে কাকাও বাড়ি চলে যায়। আমাদের বাড়ি আর আমার কাকার বাড়ি ছিল একেবারে পাশাপাশি লাগোয়া, কিন্তু রাস্তা ঘুরেই যেতে হতো কাকার বাড়িতে। বাড়ির ভেতর থেকে যাওয়া যেত না। ওই দাদাদের বাড়ির সেকেন্ড গেটটা ক্রস করেই আমার কাকা বাড়ি। দাদাদের বাড়িটা ছিল 3 তলা। দাদার কাকা জ্যাঠা সবাই এক বাড়িতেই থাকতো, কিন্তু আলাদা আলাদা, যার যার ভাগ, আর যার যার ভাগ পাঁচিল দিয়ে ঘেরা। দাদাদের বাড়িটার মধ্যেই একটা কুয়ো ছিল, পাটকুয়ো। 6 ফুট উচ্চতা, 30 জন মানুষকে দাঁড় করালে যতটা গভীর হবে, কুয়োটা প্রায় ততটাই গভীর ছিল। কুয়োটা আবার ইট দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করা। এক ভাগটা ঢেকেই রাখা হতো। কুয়োর সামনের দিকটায় ছিল রান্নাঘর। আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা খুব ভালোভাবে দেখা যেত। এমনকি মা আর ঠাকুমা মাঝে মধ্যে কথাও বলতো। ওই রান্নাঘরের একেবারে পাশে ছিল একটা গেট, আর ওই গেটটা ছেড়ে আরও কয়েক পা হাঁটলেই অন্য আরেকটা গেট। ওই গেটটা পেরিয়েই আমার কাকা বাড়ি। আমি প্রায় দিনই ছোট কাকার বাড়িতে টিভি দেখতে যেতাম, যেহেতু আমাদের ঘরে টিভি ছিল না।
টিভি দেখে বাড়ি ফেরার সময় ওই দাদাটার সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হতো। দাদা তখন অফিস থেকে ফিরত। দাদাটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। অফিস থেকে বাড়ি ফিরে রোজ গামছা পরে একতলার বারান্দায় বসে থাকতো। দাদাটার একটা মেয়ের সঙ্গে সম্পর্কও ছিল। শুনেছি সেই সময়কার কোনো নেতার মেয়ে ছিল সে। যেমন লম্বা তেমন চেহারা, পুরো মা দুর্গার মতো দেখতে। মাঝে মাঝেই আসতো মেয়েটা। দাদাদের বাড়িতে যেই মহিলা কাজ করত সেই মায়ের সঙ্গে গল্প করেছিল। সময়টা তখন এপ্রিল মাস। হঠাৎ একদিন দাদার সরকারি চাকরির জয়েনিং লেটার আসে। দাদা সেটা সই করে অ্যাকসেপ্টও করে এবং তারপরেই ঘরে গিয়ে মেয়েটার ছবি, অর্থাৎ দাদার যে প্রেমিকা ছিল তার ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় আর খুব কাঁদতে থাকে। এই সব কিছুই সেই কাজের মহিলা আমার মাকে বলেছিল। এই ঘটনার ঠিক 2 দিন পর প্রত্যেক দিনকার মতো দাদা অফিস থেকে বাড়ি ফেরে। বাড়ি ফিরে প্রত্যেক দিনকার মতো গামছা পরে খানিকক্ষণ বারান্দায় বসে, একটা বিড়ি ধরায়। বিড়িটা শেষ করে যায় তার আম্মার কাছে, মানে ঠাকুমার কাছে। ঠাকুমার সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করে। ঠাকুমাকে জানায় যে সে তার পুরনো চাকরিটা ছেড়ে দিয়েছে, আজই সে রিজাইন দিয়েছে। আমি আগেই বলেছিলাম ঠাকুমা ছাড়া তার আর কেউ ছিল না, তাই সারাদিনে যা যা ঘটতো সব সে এসে তার ঠাকুমাকে বলতো। তো তারপর সে ঠাকুমাকে বলে যে আম্মা, তুমি আমার জন্য রুটি করো, আমার না জ্বর আসছে, আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আম্মা তখন রুটি করায় ব্যস্ত হয়ে যায়। রুটি বানাতে বানাতে আমার মায়ের সঙ্গে কথা বলছিল। আমি তখন ঘরে বসে বই পড়ছিলাম, আর ওই গলিতেই পাড়ার সব ছেলেরা ক্যারাম খেলছিল। আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা দেখা যেত ঠিকই, কিন্তু কুয়োটা দেখা যেত না। তার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করতে হতো। আমি আজও ভুলব না সেই অভিশপ্ত রাতটার কথা। মে মাসের 5 তারিখ, আনুমানিক সন্ধে 7:30 বাজে তখন। সারা পাড়ার লোকজন যখন নিজের কাজে ব্যস্ত, হঠাৎই ঝপ করে একটা আওয়াজে সবাই চমকে ওঠে। হঠাৎ দেখি ঠাকুমা ওই দাদাটার নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। সাথে সাথে পাড়ার সকলে সেইখানে ছুটে যায়। ঠাকুমা বলে যে তার বড় নাতি কুয়োয় ঝাঁপ দিয়েছে। কুয়োর দিকটা অন্ধকার হওয়ায় সবাই টর্চ মেরে দেখার চেষ্টা করে, কিন্তু কেউ কিছুই দেখতে পায় না। তাড়াতাড়ি সবাই দমকল এবং পুলিশকে খবর দেয়। কিছুক্ষণ বাদে দমকল আসে, কিন্তু দুর্ভাগ্যবশত দমকলের যে জল নিকাশি পাইপ সেটাই তারা আনতে ভুলে যায় এবং এই বিষয়টার জন্য পাড়ার লোক প্রচণ্ড ক্ষেপে যায়। প্রচণ্ড ঝামেলাও হয় দমকলের কর্মীদের সঙ্গে। এমন করতে করতে প্রায় 9:30-10টা বেজে যায়। ততক্ষণে দাদার বাবাও খবর পেয়ে সেখানে উপস্থিত হয়। রাত তখন প্রায় 10:30 কি 11টা। ডুবুরি এবং কুয়ো কাটার লোককে সেই কুয়োতে নামানো হয়। বেশ কিছুক্ষণ চলে খোঁজাখুঁজি। ঘণ্টাখানেক খোঁজার পর হদিশ মেলে দাদার নিথর দেহটাকে যখন টেনে তোলা হয় উপরে, পুরো শরীর তখন শক্ত আর নীল হয়ে যায়। দাদার বডিটা তারপর নিয়ে যাওয়া হয় হসপিটালে। ডাক্তাররা জানায় যে দাদা আর নেই। দাদা যেই দিন মারা যায় সেই দিন ছিল শুক্রবার। বডিটা পোস্টমর্টম করতে অনেক সময় লেগে গেছিল। সোমবার দিন বডিটা আনা হয় বাড়িতে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছিল যে দাদা নাকি জলে ঝাঁপ দেওয়ার আগে বিষ খেয়েছিল, যাতে তার মৃত্যুটা একদম সুনিশ্চিত হয়। শেষবারের মতো দাদাকে দেখার জন্য পাড়ার সমস্ত লোক সেখানে ভিড় জমায়। এমন কেউ ছিল না যে কাঁদেনি। প্রকৃতিও বোধহয় দাদার শোকে সেদিন খুব কেঁদেছিল। সেই দিন বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি নামে। রাস্তায় প্যাচ প্যাচে কাদা। আমি দূর থেকে দেখেছিলাম দাদার গোটা দেহটা সাদা কাপড়ে মোড়ানো আর মাথাটা নীল প্লাস্টিক দিয়ে পেঁচানো। তখন আমি অত বুঝতাম না যে পোস্টমর্টম কি, কেন হয়। যেহেতু অপঘাতে মৃত্যু, তাই 3 দিনে দাদার শ্রাদ্ধের কাজ করা হয়। পাড়ার কেউ কিন্তু যায়নি দাদার শ্রাদ্ধের কাজে, যেহেতু একটা ইয়ং ছেলে মারা গেছে। এই ঘটনার প্রায় 1-1.5 মাস মতো কেটে যায়। ধীরে ধীরে শুরু হয় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা।
এমনিতেই সন্ধ্যার পর গলির মধ্যে দিয়ে হেঁটে গেলে কেমন একটা গা ছমছমে ভাব মনে হতো। দাদা মারা যাওয়ার পর পাড়ার ছেলেরাও রাস্তার ধারে ক্যারাম খেলা বন্ধ করে দেয়। গলিটা সবসময় শুনশানি থাকতো। একতলাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। আমরা পাড়ার কিছু ছেলেমেয়েরা বিকেলবেলায় লুকোচুরি খেলতাম। খেলতে খেলতে কেউ যদি কখনো ভুল করে ওই বাড়িতে গিয়ে লুকোতো, আচমকাই তার গা হাত পা ভার হয়ে যেত। ভয় করত তার, গোটা শরীরটা কেমন ছমছম করত। ধীরে ধীরে বাড়ির ভেতরে উৎপাত শুরু হয়। প্রায় দিনই ঠাকুমাকে আমার মায়ের সাথে বলতে শুনেছি উনি নাকি রাতে ঘুমাতে পারে না। বাসনপত্রের আওয়াজ হতো, দুমদাম করে বাসনপত্র পড়ে যেত। উনি নাকি কারুর কান্নার আওয়াজ পেত। উনি যখন রান্নাঘরে যেত দেখার জন্য, তখন ওনার গায়ে কেউ বাসন ছুঁড়ে মারত। মাঝে মাঝে কেউ ওনাকে ধাক্কা মেরে ফেলেও দিত। প্রায় দিনই বলতে শুনেছি বড় নাতিটা খুব জ্বালাতন করে, রাতে ঘুমাতে দেয় না। এমনকি ওনার অনেক সময় এটাও মনে হয়েছে কেউ গামছা পরে হেঁটে বেড়াচ্ছে বারান্দা দিয়ে। মাঝে মাঝে পাড়ার অনেকে মাঝরাতে ঠাকুমার চিৎকার শুনে সেখানে উপস্থিত হয়ে এই ঘটনার সাক্ষী হয়েছে। শেষমেশ ঠাকুমা তার ছেলেকে, মানে দাদার বাবাকে, দাদার নামে পিণ্ডদান করতে বলে এবং জেঠু দাদার নামে পিণ্ডদান করে। তারপর থেকে ধীরে ধীরে সবকিছু শান্ত হয়। বেশ কিছুদিন সব স্বাভাবিকই থাকে, সবকিছু আগের মতোই হয়ে ওঠে। হ্যাঁ, পাড়ার ছেলেরা রাস্তায় ভিড় জমাতো না ঠিকই, কিন্তু গা ছমছমে ভাবটা সবার কেটেছিল। আমি আগেই বলেছিলাম যে আমি আমার কাকা বাড়িতে টিভি দেখতে যেতাম। তেমনই একদিন কাকা বাড়ি থেকে টিভি দেখে ফিরছিলাম। সেই দিন একটু রাতই হয়ে গেছিল, ওই 8:30 কি 9টা মতো। পুরো রাস্তাটা সেদিন ছিল ফাঁকা। কোনো কারণবশত রোড লাইটটাও সেদিন জ্বলেনি, তাই চারিদিকটায় অন্ধকার ছিল। রাস্তার কোথাও আলো ছিল না, শুধুমাত্র আলো জ্বলছিল দাদাদের বাড়ির রান্নাঘরের পাশের গেটে। আমি কাকা বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় একটা লম্বা মতো লোক উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রায় 6 ফুট মতো লম্বা হবে, একটা জিন্স পরা, আর মাথায় একটা হনুমান টুপি পরা, আর মাথাটার চারিদিকে কিছু একটা উড়ছিল। আমি কাছে যেতেই বুঝতে পারলাম যে লোকটার মাথার চারিদিকে বড় বড় নীল রঙের মাছি বনবন করে ঘুরছে। আমার খুব অদ্ভুত লাগলো ওনাকে দেখে, যে সারা শরীরে আর কোথাও সেই মাছি নেই, শুধুমাত্র তার মাথার চারিদিকে। আর লোকটা গরমের মধ্যে মাথায় হনুমান টুপি পরে রয়েছে। যেহেতু লোকটা উল্টো দিকে মুখ করে দাঁড়ানো ছিল, তাই আমি ওনার মুখ দেখতে পাচ্ছিলাম না। একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়েছিল সে। আমি বললাম, কে তুমি? আমি বাড়ি যাব, আমার পথ ছাড়ো। কোনো উত্তর আসলো না, কোনো রকম নড়াচড়াও করলো না সে, চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। আমি আবার বললাম, রাস্তা ছাড়ো। তবুও কোনো পাত্তা নেই। আমি বুঝতে পারছিলাম না কে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি অনবরত লোকটার সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না, চুপচাপ একভাবেই দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তেই আমাদের পাশের বাড়ির একটা কাকু স্কুটার নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল। উনি রোজ রাতে এই সময়টায় কাজ থেকে বাড়ি ফিরতেন। কাকুটা পেছন থেকে স্কুটারের আলো জ্বেলে হর্ন বাজাতে বাজাতে আসছিল। আমি পেছন ঘুরে তাকাতেই আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? আমি বললাম, দেখো না কাকু, লোকটা আমার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই সরছে না। কাকু বলল, কই, কোন লোক, কার কথা বলছিস তুই? এইখানে তো কেউ নেই। আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি সত্যিই সেখানে কেউ নেই। নিমেষের মধ্যে সে উধাও। লোকটা কে, কোথায় গেল আমি কিচ্ছু জানি না। বাড়ি ফেরার পর আমার খুব জ্বর আসে। এই যে আমি এখন ঘটনাটা বলছি, এখনো যেন আমার চোখের সামনে সবকিছু ভেসে উঠছে। এখনো ভয়তে আমার গায়ে কাঁটা দিচ্ছে।
আমি আজও জানি না সেই লোকটা কে ছিল। এই ছিল আমার সঙ্গে ঘটা একটা সত্যি ঘটনা। দাদাদের বাড়িটা এখন বিক্রি হয়ে গেছে, চারিদিকে তৈরি হয়েছে বড় বড় ফ্ল্যাট। কিন্তু আজও নিজের বাড়ির ছাদে উঠে যখন ওই বাড়িটার দিকে তাকাই, কেমন যেন ভয় করে আমার। গলিটা দিয়ে একা হেঁটে গেলেও কেমন যেন গাটা ছমছম করে ওঠে। শুনেছি গয়ায় গিয়ে পিণ্ডদান করলে নাকি মুক্তি লাভ হয়। সত্যি কি মুক্তি লাভ হয়েছে, নাকি সেই পাতকুয়োর মধ্যেই রয়ে গেছে দাদার না হওয়ার স্বপ্ন পূরণের যন্ত্রণার ফল? প্রশ্নগুলো অজানা, আর এই প্রশ্নগুলো না হয় আপনাদের কাছেও থাক। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে বা আপনাদের আশেপাশে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের পাঠান bhoutikstudio@gmail.com এই ঠিকানায়। আর আমাদের সঙ্গে সরাসরি আপনারা যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজটি হলো www.facebook.com/bhoutikstudio07। ঘটনাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে ঠিক রাত 10টায়। ততক্ষণের জন্য শুভরাত্রি। কে বলতে পারে, হয়তো আপনিও এমন কিছুর মুখোমুখি হলেন।